অনেক সময় আমাকে একটা প্রশ্ন করা হয় যে ইনোভেশন কি, আইডিয়া কি, বা একটা ইনোভেটর কি হয়, কেমন হয়, তার লাইফ কেমন হয়। তো সব কিছুকে যদি আমি একটু একটু করে টাচ করি, আমার মনে হয় এটা একটা অনেক প্র্যাকটিক্যাল একটা কন্টেন্ট, অনেক প্র্যাকটিক্যাল একটা ভাবনা, যেটা অনেক সময় বইয়ে পাবেন, অনেক সময় চ্যানেলে পাবেন, বাট অ্যাকচুয়ালি দিন শেষে কেউ পুরো উত্তরটা দেয় না। সো আমিও খুব বেশি কোনো উত্তর দিতে পারবো তা নয়, আমি আমার পার্সপেক্টিভে একটু বলি। আমার মতে অনেক ধরনের ইনোভেশন আছে, হ্যাঁ। যেমন যে বাল্ব বানিয়েছিল, সেখানে মধ্যে পুরো টেকনোলজিটাই একটা ইনোভেশন। আবার লেটস সে যে প্রথম ব্যাংকিং সিস্টেমটা এসেছিল, সেটা একটা প্রসেসের ইনোভেশন। এর আগে মানুষ জিনিসপত্র আদান প্রদান করতো, তখন টাকার প্রচলন হলো, সেটাও একটা ইনোভেশন। সো ইনোভেশন আইডিয়াতে হতে পারে, ইনোভেশন টেকনোলজিতে হতে পারে, ইনোভেশন অ্যাপ্রোচে হতে পারে, ইনোভেশন অপারেশনের মধ্যে হতে পারে। সো ইনোভেশন মানে এটাই নয় যে সমস্ত কিছু পৃথিবীতে এর আগে কেউ করে নাই, এরকম একটা বিষয়। সেটা এই মুহূর্তে এই শতাব্দীতে আদৌ কি আর করা সম্ভব কিনা, সেটা একটা প্রশ্ন। কেননা মানুষ অনেক বছর ধরে অনেক কিছু করে আসার একটা সমুন্নত অবস্থায় এখন আমরা আছি। সামগ্রিক অর্থে একেবারে কমপ্লিটলি নতুন ইনোভেশন করা খুবই ডিফিকাল্ট, একদম হয় না তাই না। তো এভাবেই করে যদি বলি যে উদ্ভাবনী ক্ষমতা বা ভাবনা চিন্তার বিভিন্ন ধরনের বাস্তবিক উপস্থাপনই হচ্ছে এক ধরনের ইনোভেশন আমার মতে। যেমন আমার প্রতিষ্ঠানে যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা অনেক ইনোভেশনকে মার্কেটে আনার চেষ্টা করি, এটাও একটা ইনোভেশন। সো একটা ইনোভেশনের উপর অনেক লেয়ারের কাজ করা সম্ভব। আমাকে টিভিতে যেটাতে দেখবেন, অথবা কন্টেন্ট হিসেবে চ্যানেলে, অথবা কোনো একটা ইউটিউবে যদি দেখেন, এখানের মধ্যে অনেকগুলো ইনোভেশন আছে। সেটা প্ল্যাটফর্মটা ইনোভেশন, যেভাবে করে এখন আমার কথাকে ধারণ করা হচ্ছে এটা ইনোভেশন, আমি যে বলছি এটাও একটা ইনোভেশন। সো এভাবে করে যদি বলি যে সব কিছুর ভেতরেই বিভিন্ন আঙ্গিকে ইনোভেশন হওয়া সম্ভব। অনেক সময় ইনোভেশনের সাথে আইডিয়াকে মানুষ গুলিয়ে ফেলে, অর্থাৎ আমার একটা ভাবনা, সেটাই আমার আইডিয়া। এবং আমি মনে করি সব আইডিয়া খুব ইনোভেটিভ হতে হবে এমনও কোনো কথা নাই। সময়ের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, নিজের তাগিদে মানুষ অনেক স্বপ্ন দেখে, অনেক কিছু করতে চায়, সেটাকে আমরা পারসিউ করি, সেটাকে আমরা করার চেষ্টা করি। কেউ আজকে যারা পড়াচ্ছেন, টিচিং প্রফেশনে আছেন, তারও একটা আইডিয়া ছিল হয়তো স্বপ্নে যে আমি পড়াতে চাই। আজকে আমি উদ্যোক্তা, এরকম অনেক উদ্যোক্তা আছেন যে আমি একটা টয় বাচ্চাদের জন্য খেলনা বানাবো, সেটাও একটা আইডিয়া। আমি একটা চশমা প্রস্তুতকারক, আমি একটা ফ্যাক্টরি দিব, সেই মাধ্যমে অনেকগুলো চশমা হবে, মানুষ চোখে দেখবে, এটাও একটা আইডিয়া। এখন তো এই যে তিনটা প্রোডাক্ট বললাম, এই তিনটা প্রোডাক্ট যে মার্কেটে যারা এনেছে, তার মানে কোনো একটা স্বপ্নটার পিছনে ছিল, কোনো একটা মানুষ ছিল, একটা টিম ছিল, একটা প্রসেস ছিল, একটা এটার মাধ্যমে প্রোডাকশন হয়েছে এবং সেটা মার্কেটে এসছে। সো আইডিয়াকে আমরা অনেক সময় অনেক বেশি ভাবি, যেটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ আইডিয়াটা অনেক ইনোভেটিভ না হলে, অনেক অসাধারণ না হলে, নাম্বার 1 বড়লোক হওয়া যায় না, নাম্বার 2 সাকসেসফুল হওয়া যায় না, নাম্বার 3 মানুষের জীবনে কাজে আসে না, মোটেও সেরকম নয়। আইডিয়ার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে সেটা মার্কেটে আনা বা সেটা ইমপ্লিমেন্টেশন করা। সো আমার মনে হয় এক কথা যদি আমি বলি, আইডিয়া অনেক সময় আমাদের এই সময়ের এই জামানায় আইডিয়াকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ওয়ারেজ আমার মতে আজকে আমার কথা যারা শুনছেন তাদের মন দেওয়া উচিত ইমপ্লিমেন্টেশনে। হাজার হাজার আইডিয়ার মধ্যে কোনটা ফিজিবল এবং কোনটাকে পারসিউ করা উচিত, এটা নিজেকে অনুধাবন করতে হয়। এবং অনুধাবনের উপায় কি? অনুধাবনের উপায় হচ্ছে প্রথমত আশেপাশে দেখতে হবে যে এটাকে আদৌ কেউ করছে, করলেও ভালো, না করলেও ভালো। যদি কেউ না করে তাহলে বুঝতে হবে যে কষ্টটা আরও বেশি। অর্থাৎ আপনাকে পুরো বিষয়টা বুঝে নিতে হবে যে মার্কেটে যেহেতু কেউ করছে না, অর্থাৎ আশেপাশে কেউ যখন কিছু করছে না, তার মানে ইদার এটা খুব করা কঠিন, অথবা এটা এখনও সময় হয়নি। দুটোই হতে পারে, দুটাকেও আবার অ্যাপ্রোচ করা যায়। অর্থাৎ সময় হয়নি বলে কি কোনো কিছু থেমে থেকেছে? অনেকেই আছে যারা অগ্রপথিক বলি আমরা যাদেরকে, যে সময়ের আগেও তারা অনেক কিছু করে, তো তাদের জীবন খুব ডিফিকাল্ট। তাদের জীবনটা হয়
তারা সেই পথটা তৈরি করতে করতেই সেই জিনিসটা বুঝতে বুঝতে তাদের জীবন অনেক সময় পার হয়ে যায়। আর যদি এমন হয় যে না আসলেও জিনিসটা এতই ইনোভেটিভ যে আসলে করা এতই কষ্ট তাই কেউ করেনি, সেক্ষেত্রে বুঝতে হবে যে আসলে ব্যারিয়ারগুলো কী, চ্যালেঞ্জগুলো কী। লেটস সে আমাদের দেশে এখনও ফেসবুক কেন হয়নি? ফেসবুক রিসেন্টলি হয়তো বাংলায় সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে, কিন্তু ফেসবুক হওয়া বা অ্যাংরি বার্ড হওয়া, যেটাকে আমরা খুবই পপুলার টার্মে বলি যে বাংলাদেশে একটা অ্যাংরি বার্ড হতে হবে, বাংলাদেশে একটা ফেসবুক হতে হবে, হয় নাই। এটা নিশ্চয়ই কোনো কারণ আছে। এটার কারণ হচ্ছে আমাদের ইকোসিস্টেম রেডি না, আমাদের টেকনোলজি পেনেট্রেশন এত না, সবাই কথায় কথায় টেকনোলজি ব্যবহার করে না হয়তো। সো এই জিনিসগুলো বুঝে, অর্থাৎ প্র্যাকটিক্যাল হয়ে, অর্থাৎ আপনার স্বপ্নটাকে বা আপনার আইডিয়াটাকে প্রচণ্ডভাবে প্র্যাকটিক্যালভাবে অ্যানালিসিস করা, সেখানটায় একেবারে বায়াস হলে কিন্তু শেষ। অর্থাৎ আপনি প্রথমেই যদি বায়াস হয়ে যান, তাহলেই যেটা হবে সেটা হচ্ছে আপনি এটাকে সফল করতে পারবেন কি পারবেন না, এটার মধ্যে পার্সেন্টেজ অনেকখানি কমে আসবে। এটা সফলতার মানে অর্থাৎ আলোর মুখ নাও দেখার সম্ভাবনা থাকতে পারে। সো খুবই প্র্যাকটিক্যাল হয়ে নিজেই একটু ভাবা যে আমি যে ভাবনাটা ভাবছি বা আমার যে আইডিয়াটা আছে এটা আদৌ আমি নামাতে পারবো কি না, অন্য কেউ পারতে পারে, আমি পারবো কি না। আমি যদি পারি তাহলে আমাকে আমার সাথে কি কি লাগবে, আমার কি টিম লাগবে, আমার মানুষ লাগবে, আমার টেকনোলজি লাগবে, আমার মার্কেটের আন্ডারস্ট্যান্ডিং লাগবে, আমার পয়সা লাগবে, আমার ব্লেসিং লাগবে, আমার সরকারের সাপোর্ট লাগবে, আমার বেসরকারি প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ হতে হবে, কি সেটা আমাকে অনেক পরিশ্রম করতে হবে, এটা তো সবখানেই সত্য। সো সেকেন্ড বিষয়টা আসি, প্র্যাকটিক্যাল বা ফিজিবল হওয়ার পাশাপাশি আশেপাশে এই ধরনের কাজের কাছাকাছিও যদি কেউ কিছু করে থাকে তাদের সাথে আইডিয়াটা শেয়ার করে নেওয়া, তাদের পার্সপেক্টিভটা জেনে নেওয়া। আপনাকে পুরো আইডিয়াটা বলতে হবে না, কিন্তু তাদের জীবনে কি হচ্ছে সেই অ্যাসেস করতে পারাটা অনেক বড় ব্যাপার। আমরা আইডিয়া কেন করি, আমরা কাজ কেন করি? আমরা আসলে নিজের তাগিদে করি, নিজের স্বপ্ন পূরণের জন্য করি, বড় কিছু করে ফেলবো বলে করি, পয়সা কামাবো বলে করি, সফল হব বলে। সফলতা, এগুলো সবগুলোই সফলতার বিভিন্ন চেহারা। তো এটা বোঝাও আমার মতে খুবই ইম্পর্টেন্ট যে আপনি যা করতে চাচ্ছেন তা আপনি কেন চাচ্ছেন। যদি এটা হয় যে না আমি দেশের জন্য করব, আমি আমার কমিউনিটির জন্য করব, আমি একটা স্পেশাল গ্রুপের জন্য করব, সেখানের মধ্যে অনেক সোশ্যাল পার্ট আছে, ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার। যদি মনে করেন যে না আমি 100 টাকা বিনিয়োগ করব এবং 1 লাখ টাকা লাভ করব, সেটাও আপনার কাছে পরিষ্কার হতে হবে। আপনি যদি মনে করেন যে না এটার ফলে, এই কাজটা করার ফলে আমি অনেকগুলো মানুষের জীবনে নতুন কিছু আনবো, প্লাস আমার পরিবার, আমার নিজের এই স্বপ্ন পূরণ হবে, এই জিনিসগুলো যদি পরিষ্কার না হন, তাহলে যে জিনিসগুলো হবে, আপনি যখন প্র্যাকটিক্যালভাবে সেই আইডিয়াগুলো পারসিউ করছেন এবং আশপাশের মানুষ দেখেও শিখছেন, কিন্তু আপনার গন্তব্যটা আপনি ঠিক করতে পারবেন না। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার একটা আইডিয়া আছে এবং আপনার একটা গন্তব্য আছে। তো যদি আপনার শুরুটা জানেন এবং আপনি শেষটা জানেন, তার মানে আপনি বিভিন্ন স্টেপে কিভাবে ওই জায়গাটায় পৌঁছাবেন সেটা একটা সরল রেখা না হলেও একটা রেখা তৈরি আপনি করতে পারবেন, এবং এই রেখাটা প্রত্যেক 6 মাস 1 বছর পর চেঞ্জ হবেই। সো আমি একটা কথা প্রায় বলি, সেটা হচ্ছে যে আজকে আপনি একটা ভাবনা বা একটা স্বপ্ন বা একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করেছেন, বাই দ্য টাইম এটা আপনি এক্সিকিউট করছেন, এটা অলরেডি অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। কারণ মার্কেট বলবে, সময় বলবে, মানুষ বলবে, কাস্টমার বলবে যে আপনার ওই আইডিয়ার মধ্যে কী কী জিনিস চেঞ্জ করতে হবে। সো অনেক সময় হয় যে লেটস সে একটা পাবলিশার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সে পাবলিশার না হয়ে গিয়ে একটা ইবুক লাইব্রেরি হয়ে গিয়েছে। সো তার স্বপ্ন ছিল আসলে বই নিয়ে কাজ করবে, এখনও সে বই নিয়েই কাজ করছে, কিন্তু হার্ড কপি নিয়ে আর কাজ করছে না, সে একটা অনলাইনে ই বুক পাবলিশার হয়ে গেছে। সো ডোমেইনটা বা সেক্টরটা বা টাইপটা একই, কিন্তু উপস্থাপন অথবা কাজের ধরনটা অনেকখানি বদলে যায়। সো এগুলো কন্টিনিউয়াসলি ইভলভ করে, অর্থাৎ আপনার নিজের সাথে বসে বসে এগুলো বোঝার বিষয় আছে। আপনার টিমের সাথে, আপনার টিম থাকাটা খুব দরকার। আমার মনে হয় এটা অনেক সময় পয়সার চেয়ে বেশি দরকার, ইম্পর্টেন্ট যে আপনার রাইট টিম মেম্বার্স আপনার আছে, অর্থাৎ আপনি যার উপর ভরসা করতে পারেন, যাদের উপর ভরসা করতে পারেন, যারা আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বা একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত স্বার্থহীনভাবে সাপোর্ট করবে। এরপর অবশ্যই তার স্বার্থও আপনাকে দেখতে হবে, সেখানে এসে যায় লিডারশিপ। অর্থাৎ আপনি একটা টিমের রেসপন্সিবিলিটি নিচ্ছেন,
তার স্বপ্ন যদি আপনি পূরণ করতে সাহায্য না করেন, সে আপনার সাথে থাকবে না। এই পৃথিবীটা এমনই যে এটা দেওয়া এবং নেওয়ার সাথেই সামঞ্জস্যপূর্ণ একটা রিলেশনশিপের ভেতর দিয়ে আগাতে থাকে। অনেক সময় আছে যে অনেক কাজের মধ্যে এত সরাসরি লেটস সে প্রফিট জেনারেট করে না, কিন্তু আপনার ব্যবসাটা অথবা আপনার আইডিয়াটা এমন হতে হবে যে অ্যাটলিস্ট আপনার যে সময়টুকু আপনি দিচ্ছেন সেই সময়ের পরিমাণ কোনো রিটার্ন আপনি পাচ্ছেন। স্যালারি হোক, প্রফিট হোক, রেকগনিশন হোক, অ্যাওয়ার্ড হোক, যেটাই হোক না কেন, সেই পরিমাণ রিটার্ন আপনার পেতে হবে, আপনার টিমের পেতে হবে। তাহলে জিনিসটা আগালো। এরপরে আসে যে আপনি কতখানি রিসার্চ অর্থাৎ গবেষণাকে প্রায়োরিটি দিচ্ছেন। গবেষণাকে যদি প্রায়োরিটি না দেন, আপনি একই জায়গায় থেকে যাবেন, মার্কেট অনেক আগায় যাবে, সময় অনেক আগায় যাবে, এবং আপনি হঠাৎ করে মনে হবেন আল্লাহ, আমি এতদিন যে কষ্টটা করেছি গত 2-4 বছর 5 বছর ধরে, সেটা তো এখন মার্কেটেই কোনো ডিমান্ড নাই। অনেকে জিজ্ঞেস করে যে একটা আইডিয়া এবং সে আইডিয়াটা সফল হওয়া, এর মধ্যে কতখানি সময় লাগে। তো এটার আসলে অমন কোনো ফর্মুলা নেই, বিশেষ করে আইডিয়াটার উপর অনেক কিছু নির্ভর করে। তবে টেকনোলজি নির্ভর যদি কোনো আইডিয়া বা কোনো স্বপ্ন যদি থেকে থাকে এবং কোনো যদি কাজ থেকে থাকে, এটা একটা ফর্মুলা মোটামুটি আনঅফিশিয়ালি আছে যে একটা টেকনোলজি 3 থেকে 5 বছর মধ্যে এটা ওই ব্যবসাটা যদি সফল না হয় তাহলে এটা বন্ধ করে দেওয়া উচিত। মানে অর্থাৎ এরপর এটা টানার কোনো দরকার নেই, কারণ এর মধ্যে আরেকটা টেকনোলজি সেটা রিপ্লেস করে ফেলবে, অথবা কেউ ওই একই জিনিসই অন্যভাবেই অন্য কোথাও করে ফেলছে। তার মানে এখান থেকে আমি মনে হয় আরেকটা পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে যে আইডিয়ার প্রতি অনেক সময়, যেহেতু এটা নিজের আইডিয়া, মানুষ খুব ছাড়তে চায় না, মানে মানুষ এটাকে গিভ আপ করতে চায় না। অর্থাৎ এটা যে এখন আর সময় উপযোগী নয়, এটা আর মেনে নিতে চায় না, মানে সেটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, অথচ সময় চলে যাচ্ছে, অথচ এটা সফল হওয়া সম্ভব না। এই বিষয়গুলা এটাকে ফাউন্ডার্স সিনড্রোম বলে। অর্থাৎ যে একটা কোম্পানি বা একটা আইডিয়াকে ফাউন্ড করেছে বা ফাউন্ডার যে এটার ইনিশিয়েটার, সে স্বপ্নটাকে এত বেশি ভালোবাসে যে সেটাকে আর বন্ধ করতে পারে না, অথচ এটার ফিজিবল না, এটা করার কোনো মানে নেই, অথবা এটা কাজ করছে না, অথবা এটা মানুষ চায় না। এই বিষয়গুলাকে ভেবে এগুলো যদি কাজ না করে, এটা বন্ধ করে দেওয়া উচিত। কারণ আপনি যদি বন্ধ না করেন, আপনি তো আরেকটা কিছু শুরু করতে পারবেন না। ওয়ারেজ আপনি যদি এটাকে ধরে থাকেন, আপনি আগাচ্ছেনও না, কিছু করছেন না। তো এখানে আমি সাথে একটা পয়েন্ট বলি, স্বপ্ন অনেক বড় করে দেখেন, আইডিয়াগুলো অনেক বড় হতে পারে, কিন্তু এগুলোকে ছোট 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 ভাগে ভাগ করাটাও, এটা শিখতে পারাটাও খুব ইম্পর্টেন্ট। কোনো একটা জায়গা থেকে কোনো একটা কম্পোনেন্ট দিয়ে জিনিসটা শুরু করার আছে, সো ওটা বুঝতে পারা, ওটা ডিজাইন করতে পারাটা বা ওটা প্ল্যানিং করতে পারাটাও খুব দরকার। সো আপনি একবারে এত বড় একটা, হ্যাঁ স্বপ্নটা অবশ্যই বড় দেখেন যে আমি এটা করতে পারবো এবং আপনি পারবেন, এই বিশ্বাস তো আছে, কিন্তু কোথা থেকে শুরু করবেন এবং কতটুকু করবেন। এমন সময়ও হয় যে, যেমন আমার স্বপ্নগুলো এরকম অনেকগুলি বড় হয়, কিন্তু আমি জানি যে আমার সময়ে, আমার এই বয়স থেকে আমার বৃদ্ধ হওয়া পর্যন্ত সময়টাও হয়তো এনাফ না ওই জিনিসটাকে করার মতো। তাহলে আমি যদি একটা, যেটা আমি সবচেয়ে ভালো সেটা করি, এবং আমি এনশিওর করি যে অন্যান্য পার্টগুলো যেগুলো খুব দরকার বলে মনে করি, ওরকম কোনো মানুষকে খুঁজে বের করাও খুব দরকার, যে দেখো আমি এই পার্টটুকু করছি, আমি জানি তুমি এই পার্টটুকু করতে পারবে, তুমি কেন এই ইনিশিয়েটিভটা নিচ্ছ না। তাহলে কি হয়, এক তো আপনার যে পুরো স্বপ্নটা ছিল সেটাও পূরণ হচ্ছে, আবার আপনার উপরও বার্ডেনটা নাই যে সব কিছু আপনাকে করতে হবে। সেখান থেকে যেটা বললাম, কোলাবোরেশন, অর্থাৎ একটা বড় স্বপ্নের কিছু কিছু পার্টের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ইন্ডিভিজুয়ালকে দিয়ে একসাথে মিলে কেমন করে করা যায়। তারা আপনার টিম নয়, তারা একটা অন্য প্রতিষ্ঠান, তারা একটা অন্য এন্টিটি, তারা একটা অন্য মানুষ, কিন্তু তারা যেটা করছে সেটার সাথে আপনার একটা সামঞ্জস্যতা বা আপনার মনের সাথে একটা মিল আছে, বা আপনার আইডিয়াটার সাথে একটা মিল আছে। তাদের সাথে একসাথে মিলে কাজ করতে পারাটা ইন আ ওয়ে তাদের জন্য উইন উইন সিচুয়েশন, আপনার জন্য উইন উইন সিচুয়েশন। এবং এটাতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ফেল করার সম্ভাবনা অনেকখানি কমে আসে, কারণ আপনি যেটা পারছেন না তার কাছাকাছি জিনিস একটা কেউ করছে, ইউ ক্যান লার্ন,
অর আপনি বলতে পারেন যে আমি এটা পারছি না, কীভাবে করব। সো এখানে একই সাথে শেখার করার অনেক উপায় আছে, এবং যার ফলে আপনার স্বপ্নটা বা আপনার আইডিয়াটা সফল হওয়ার ক্ষেত্রে আপনি কিছু বেনিফিটস পাবেন যদি আপনি এরকম অর্গানাইজেশন বা এরকম মানুষকে খুঁজে পান। অনেক সময় আইডিয়ার পেছনে ছুটতে 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 মানুষ টায়ার্ড হয়ে যায় এবং তার আর নতুন করে ভাবনার আর এনার্জি থাকে না, টায়ার্ড হয়ে যায়। সেক্ষেত্রেও বলবো যে সমমনা মানুষ একই ধরনের কাজ করে, একই ফিল্ডে কাজ করে, এরকম কিছু মানুষকে খুঁজে বের করতে হবে যাদের সাথে বসলে অনেক এনার্জি পাওয়া যায়, অনেক ইনসাইট পাওয়া যায় এবং নতুন উদ্যম পাওয়া যায়। কারণ চারিদিকে হয়তো সবাই বলছে সম্ভব না সম্ভব না সম্ভব না, কিন্তু আপনি জানেন এটা সম্ভব, বা আপনার টিম জানে এটা সম্ভব, বা কিছু মানুষ মনে করে এটা সম্ভব। সো আপনার নিজের কনফিডেন্সটা ফিরে পাবার বা সেই এনার্জিটা ফিরে পাওয়ারও একটা উপায় নিজের মধ্যে রাখতে হয়। সব কিছুর পরে বলবো যে কনসিস্টেন্সি, অর্থাৎ যা করছেন তা করে যাওয়া, যতদিন পারা যায় করে যাওয়া, এবং অনেক পেইনফুল প্রসেসের ভেতর দিয়ে যাওয়ার পরেও সেই ধৈর্যটা ধরে রাখা হচ্ছে অ্যাকচুয়ালি সফলতার চাবিকাঠি। সো আইডিয়া না, ইমপ্লিমেন্টেশন ইম্পর্ট্যান্ট, এবং ইমপ্লিমেন্টেশন তখনই সাকসেসফুল হয় যখন আপনি কনসিস্টেন্ট থাকেন, ধৈর্য হারা না হন এবং অসম্ভব কঠোর পরিশ্রম করতে পারেন।